আজকে হচ্ছে আমরা শুরু করব ডিএনএ অ্যাপ্লিকেশন দিয়ে। তাহলে প্রথমে okay, so DNA replication occurs in 5' to 3' direction in continuous and discontinuous Okazaki fragment fashion. So তার মানে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটা কিন্তু শুরু হচ্ছে 5' to 3' ডিরেকশনে। সো এখানে আমরা যদি দেখি ছবিতে ডিএনএ রেপ্লিকেশনের আগে প্রথমে আমরা একটা ডিএনএ টেমপ্লেট ইউজ করি। সো ওই টেমপ্লেট থেকে কিন্তু আমরা ডটার স্ট্র্যান্ড তৈরি করি। সো যখন আমরা ডিএনএ টেমপ্লেটটা যখন রিড করব, লাইক স্পেশালি ডিএনএ পলিমারেজ এনজাইম, তখন কিন্তু ডিএনএ পলিমারেজ এনজাইমে কিন্তু সিনথেসাইজটা করবে, এবং সিনথেসাইজ করার সময় সে কিন্তু রিড করার সময় টেমপ্লেটটা রিড করবে 3' to 5' ডিরেকশনে, এবং যখন সে নিউ ডটার স্ট্র্যান্ড ওই প্যারেন্ট ডিএনএ থেকে নিউ কমপ্লিমেন্টারি ডিএনএ যখন সে তৈরি করবে পলিমারেজ এনজাইম, তখন সে সিনথেসাইজটা করবে ফ্রম 5' to 3' ডিরেকশন। সো এটাই হচ্ছে সিনথেসিস অফ ডিএনএ, দ্য ডটার স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ। ওকে, এবং এখানে দুইটা ফ্র্যাগমেন্ট থাকবে, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস ফ্র্যাগমেন্ট সেটা হচ্ছে এখানে লিডিং স্ট্র্যান্ড, যেটা দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউয়াস, এবং ডিসকন্টিনিউয়াস সেটা হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকে, এখন হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। সো ওকে, এখানে আরও কিছু কথা আছে, যেমন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনটা ইউজুয়ালি সেমি কনজারভেটিভ। তার মানে হচ্ছে এখানে আমরা যখন একটা কমপ্লিট স্ট্র্যান্ড ইউজ করি, কমপ্লিট স্ট্র্যান্ড অফ দ্য ইচ ডাবল হেলিক্স, এটা হচ্ছে ডাইরেক্টলি ডিরাইভড ফ্রম দ্য প্যারেন্ট মলিকিউল। সো প্যারেন্ট মলিকিউল থেকেই কিন্তু আমরা যে নতুন যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা তৈরি করতেছে, ওইটা হচ্ছে গিয়ে প্যারেন্ট মলিকিউল থেকে ডিরাইভ করবে। আর মোর কমপ্লেক্স ইন ইউক্যারিওটস দ্যান ইন প্রোক্যারিওটস বাট শেয়ারস দ্য অ্যানালগাস এনজাইম। সো এখানে বলতে চাচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ইন ইউক্যারিওটস ইজ মোর কমপ্লেক্স দ্যান দ্য প্রোক্যারিওটস। সো নাও ওয়াই? সো এখানে আমি কিছু নোটস ইউজুয়ালি UWORLD থেকে আমার আগে থেকে এগুলো নেওয়া। সো আমরা যদি এখানে পড়ি, সো প্রোক্যারিওটস possesses 3 major DNA polymerase enzymes, that is DNA polymerase 1, DNA polymerase 2 and 3. Whereas for DNA replication in eukaryotes, we need 5 major DNA polymerases, which are alpha, beta, gamma, delta and epsilon. So the eukaryotic genome is also much larger and more complex than the prokaryotic genome, which can be partly explained by and more complex than the prokaryotic জিনোম। সো যেহেতু ইউক্যারিওটিক জিনোমটা হচ্ছে এখানে বলতেছে এটা হচ্ছে অনেক বেশি লার্জার দ্যান দ্য প্রোক্যারিওটিক। ওকে, সো রেপ্লিকেশন প্রসেসটাও এখানে কমপ্লেক্স বিকজ অফ দ্য লার্জার সাইজ অফ দ্য ইউক্যারিওটিক্স ডিএনএ দ্যান দ্য প্রোক্যারিওটিক ডিএনএ। কিন্তু the thing is, even though eukaryotic DNA larger than the prokaryotic DNA, for replication of the eukaryotic DNA we don't need much longer time than the prokaryotes. এটা কেন? কারণ হচ্ছে গিয়ে ইউক্যারিওটিক ডিএনএতে কিন্তু মাল্টিপল অরিজিনাল সাইট আছে, রেপ্লিকেশন অরিজিনাল সাইট অনেকগুলো আছে, যেখানে হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক ডিএনএর ক্ষেত্রে শুধুমাত্র একটা অরিজিন, রেপ্লিকেশন অরিজিন শুধুমাত্র একটা। কেননা প্রোক্যারিওটিক ডিএনএটা হচ্ছে সার্কুলার ডিএনএ। সো সার্কুলার ডিএনএ হওয়ার কারণে এখানে শুধুমাত্র একটা অরিজিন সাইট। অন দ্য আদার সাইড ইউক্যারিওটিক ডিএনএটা হচ্ছে লিনিয়ার। সো লিনিয়ার হওয়ার কারণে এখানে মাল্টিপল অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, যার কারণে যদিও বা এটা লার্জার সাইজ দেন প্রোক্যারিওটিক ডিএনএ, বাট এটা কিন্তু খুব তাড়াতাড়ি রেপ্লিকেশনটা হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে নাও অরিজিন অফ রেপ্লিকেশন। সো যেটা আমরা পড়ছি এখানে, অরিজিন হচ্ছে পার্টিকুলার কনসেনসাস সিকোয়েন্সেস ইন জিনোম ওয়্যার ডিএনএ রেপ্লিকেশন বিগিনস। সো মে বি সিঙ্গেল which is in prokaryotes, যেটা আমরা জানি যেহেতু প্রোক্যারিওটসটা হচ্ছে সার্কুলার, এখানে হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশনটা সিঙ্গেল, অ্যান্ড ইউক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু মাল্টিপল। সো এখানে another thing is AT-rich sequence which is composed of the data box regions are found in the promoter, often which is upstream. So promoter region থেকেই কিন্তু রেপ্লিকেশনটা শুরু হয়, and that is the origin of the replication. Now, what is the replication fork? So replication fork is a Y-shaped region along DNA template where leading and lagging strands are synthesized. Okay, so তাহলে আমরা যদি নিচে ছবিতে দেখি, এটা একটা হচ্ছে this is the replication fork which look like Y-shaped, এবং এই replication fork এর direction কিন্তু এই যে এটা হচ্ছে replication fork এর direction, এবং this is the leading strand and this is the lagging strand. So okay, so that's about replication fork. Okay, so এখানে কিছু নোটস আছে, UWORLD notes.
So DNA synthesis occurs in 5' to 3' direction only. যেটা আমরা জানি হচ্ছে আর আমরা টেমপ্লেটটা রিড করি 3' to 5' ডিরেকশনে এবং সিনথেসিসটা হয় 5' থেকে 3' ডিরেকশনে So during DNA replication, one daughter strand is synthesized continuously toward the replication fork, which is the leading strand, whereas the other daughter strand is synthesized discontinuously away from the replication fork, which is called lagging strand. The lagging strand is formed from the short stretches of newly synthesized DNA, which is separated by RNA primers, and these fragments are called Okazaki fragment. So তাহলে এখানে ছবিতে আমরা যদি দেখি this is the replication fork and this is the direction of the replication fork, and the leading strand is synthesizing towards the replication fork and the lagging strand is synthesizing away from the replication fork. এবং এই this is এটা হচ্ছে কন্টিনিউয়াস এবং এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এই যে ডিসকন্টিনিউয়াস ল্যাগিং স্ট্র্যান্ডে বিভিন্ন ফ্র্যাগমেন্ট একটা থেকে আরেকটা সেপারেটেড থাকে সো এই যে সেপারেটেড ফ্র্যাগমেন্টগুলোকে আমরা বলতেছি এখানে ওকাজাকি ফ্র্যাগমেন্ট ওকে তো তাহলে এই গেল হচ্ছে about replication fork next হচ্ছে the enzyme helicase so helicase টা কি করে helicase হচ্ছে unwinds the DNA template at the replication fork so যে কোনো DNA আমরা যখন replicationটা স্টার্ট করব সো আমার হচ্ছে একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড লাগবে এবং ওখান থেকে আমি ডটার স্ট্র্যান্ডটা তৈরি করব সো আমরা জানি হচ্ছে ইউজুয়ালি DNA হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড DNA সো দুইটা স্ট্র্যান্ডকে আমি যখন সেপারেট করতে চাইবো এবং সেপারেট করার জন্য প্রথমে আমার আনওয়াইন্ড করতে হবে এই যে আনওয়াইন্ডটা করলাম এটার জন্য আমার যে এনজাইমটা লাগবে এটা হচ্ছে the enzyme helicase so তাহলে আমরা এখানে দেখি এখানে helicase এটা হচ্ছে C হচ্ছে the enzyme helicase which is unwinding the double stranded DNA ওকে তাহলে so এখন helicase এখানে helicase hubs the DNA ওকে so কিছু ডিজিজ আছে যেখানে হচ্ছে হেলিকেজটা ডেফিশিয়েন্ট থাকতে পারে এনজাইমটা ডেফিশিয়েন্ট থাকতে পারে যেমন তার মধ্যে একটা হচ্ছে ব্লুম সিনড্রোম so now what is Bloom syndrome okay so Bloom syndrome or the congenital telangiectatic erythema is a rare autosomal recessive inherited disorder which is characterized by genomic instability and predisposition to the development of all types of cancers. Bloom syndrome is due to mutation in the Bloom gene. So যদি কোনো কারণে Bloom gene মিউটেশন হয় ওই জিনটাতে মিউটেশনের কারণে পেশেন্টের হচ্ছে হেলিকেজ ডেফিসিয়েন্সি থাকবে এবং এই প্রেজেন্টেশনগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্টেড করবে এবং এটা একটা ভেরি রেয়ার অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার ওকে সো এই পর্যন্ত তো আমরা আসলাম হেলিকেজ পর্যন্ত নেক্সট হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন তো এখন এরা কোথায় কাজ করবে So single stranded binding protein prevent the strand from re-annealing or degradation by the enzyme nucleases. So প্রথমে আমি তো হচ্ছে হেলিকেজের মাধ্যমে ডাবল স্ট্র্যান্ডটাকে হচ্ছে আলাদা করলাম একটা স্ট্র্যান্ড থেকে আরেকটা স্ট্র্যান্ড সেপারেট করলাম এখন সেপারেট করার পর এটা এখন টেম্পারেচার দিয়ে এটাকে আমার সেপারেটেড করে রাখতে হবে সো সেপারেটেড করার পর যখন কিছুক্ষণ আফটার এ ওয়াইল মেবি ওই সেপারেটেড স্ট্র্যান্ডটা আবার রিঅ্যানেল একটা আরেকটার সাথে আবার জোড়া লেগে যেতে পারে কিংবা ডিগ্রেডেড হয়ে যেতে পারে বাই দ্য এনজাইম নিউক্লিয়াস সো এটাকে প্রিভেন্ট করার জন্য আমার কিছু সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন ইউজ করতে হয় সো এটাই হচ্ছে গিয়ে এই প্রোটিনগুলোর কাজ ডিএনএ স্ট্র্যান্ডটাকে যাতে আমি রিঅ্যানেল থেকে ওটাকে প্রিভেন্ট করতে পারি সো এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড প্রোটিন হচ্ছে এই যেগুলা ডি সো এই যে পার্পল কালার এইগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড প্রোটিন যেটা ডিএনএ স্ট্র্যান্ডটাকে ধরে রাখছে বাইরের দিকে যাতে এটা রিঅ্যানেল করতে না পারে ওকে তাহলে হেলিকেজ গেল সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন গেল নেক্সট হচ্ছে ডিএনএ ট্রপোআইসোমারেজ এনজাইম সো এখন ডিএনএ ট্রপোআইসোমারেজ এনজাইমের কাজ কি সো ডিএনএ ট্রপোআইসোমারেজ এনজাইম ক্রিয়েটস এ সিঙ্গেল which is by the topoisomerase 1 or double which is by the topoisomerase 2 so single একটার জন্য হচ্ছে 1 দুইটার জন্য হচ্ছে গিয়ে 2 that creates the single or double stranded break in the helix to add or remove the supercoils as needed due to underwinding or overwinding of the DNA so এখন আমি unwind করলাম সো আনওয়াইন্ড করার পরে কিছু দূর পরে হয়তো বা দেখা যাবে ডিএনএটা আবার সুপার কয়েল হয়ে যেতে পারে তো এই যে সুপার কয়েল যখন ডিএনএটা হয়ে যাবে তখন কি হবে ডিএনএটা সুপার টাইটেন্ড হয়ে যাবে এবং এখন ডিএনএ যখন সুপার টাইটেন্ড হয়ে যায় তখন কিন্তু এটা রেপ্লিকেশন করতে পারে না সো এটাকে অলওয়েজ আমার সুপার কয়েলিংটাকে প্রিভেন্ট করতে হবে যাতে ডিএনএটাকে আমি রিল্যাক্স করতে পারি তো এই যে রিল্যাক্স করার জন্য কি কাজ করে ডিএনএ ট্রপোআইসোমারেজ এটা কিভাবে কাজ করে সে হয়তো বা সিঙ্গেল স্ট্র্যান্ড কিংবা ডাবল স্ট্র্যান্ড ব্রেক করার মাধ্যমে ডিএনএটাকে রিল্যাক্স করবে এবং রিল্যাক্স করলে সেল মাল্টিপ্লিকেশনটা
হবে, রেপ্লিকেশনটা প্রসিড হবে। তাহলে এই গেল। এখন ট্রোপোআইসোমারেস 2 সম্পর্কে আমরা এখানে ডিটেইলস UWORLD-এ কি পড়ছি। So topoisomerase 2 produces negative supercoiling in the DNA helix ahead of the replication fork to reduce the strain produced by unwinding, which causes positive supercoiling. So during DNA replication in prokaryotes, the circular DNA strands are unwound, creating the tension. So DNA gyrase enzyme, which is the type 2 topoisomerase, temporarily cleaves the both strand of the DNA double helix and introduces the negative supercoil to relieve this tension. So এই টেনশনটাকে রিলিভ করার জন্য কিন্তু কে কাজ করতেছে, ডিএনএ জাইরেস এনজাইম, এবং ডিএনএ জাইরেসটা হচ্ছে কিন্তু প্রোক্যারিওটসে থাকে, নট ইউক্যারিওটস। সো প্রোক্যারিওটসের topoisomerase টাইপ 2 এনজাইমটাকে আমরা বলি হচ্ছে ডিএনএ জাইরেস এনজাইম। ওকে, সো এখন এই এনজাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু ড্রাগসের জন্য। So, for example, in eukaryotes. So, in eukaryotes, হচ্ছে irinotecan topotecan inhibits the topoisomerase 1, যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেকেজটাকে প্রিভেন্ট করবে। অন্যদিকে হচ্ছে এটোপোসাইট এবং টেনোপোসাইট ইনহিবিট দ্য topoisomerase 2. সো এই ড্রাগগুলো কেন ইম্পর্টেন্ট? আমরা এগুলো ইউজ করি হচ্ছে অ্যাজ এ অ্যান্টি ক্যান্সার ড্রাগ কিংবা অ্যান্টিনিউপ্লাস্টিক ড্রাগ হিসেবে। সো যখন হচ্ছে ক্যান্সার সেলে topoisomerase 2 অ্যাক্টিভিটি কিংবা topoisomerase 1 অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, ক্যান্সার সেলগুলো হচ্ছে র্যাপিডলি গ্রো করতেছে। যত বেশি topoisomerase 2 অ্যাক্টিভিটি বাড়বে, তত ডিএনএ রিল্যাক্স হবে, তত বেশি রেপ্লিকেশন হবে, সো মাল্টিপল সেল গ্রোথ হবে। এখন আমি যদি এই ড্রাগগুলো ইউজ করি, তারা কি করবে, topoisomerase 2 এনজাইমটাকে প্রিভেন্ট করবে। প্রিভেন্ট করার মাধ্যমে ডিএনএটাকে সুপার টাইটেন্ড করে দিবে, মানে এটা রিল্যাক্সেশনটাকে প্রিভেন্ট করলো। সো প্রিভেন্ট করার মাধ্যমে তাহলে সেলের মাল্টিপ্লিকেশনটা কমে যাবে। সো এখন আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা জানি হচ্ছে ইউজুয়ালি আমাদের সেল সাইকেলে প্রথমে হচ্ছে G0 ফেজ, তারপর হচ্ছে G1 ফেজ। তো ক্যান্সার সেলের গ্রোথ হয় মেইনলি G1 ফেজে। সো G1 ফেজে হচ্ছে topoisomerase 2 অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, সো যার কারণে ওখানে সেলগুলোর র্যাপিড গ্রোথ হয়। সো অ্যাট দ্য সেম টাইম G1 ফেজে কিন্তু আমাদের এমব্রায়োনিক সেল, জার্ম সেল, তারপর হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল, ফলিকুলার সেল, জিআই সেল, এরাও কিন্তু র্যাপিডলি গ্রোথ হয় যারা G1 ফেজে থাকে। তো G0 ফেজে হচ্ছে ইউজুয়ালি পার্মানেন্ট সেলগুলো থাকে, যে যাদের ক্ষেত্রে হচ্ছে topoisomerase 2 অ্যাক্টিভিটিটা থাকে না টোটালি, যদিও বা ওখানেও সেম এনজাইম আছে কিন্তু ওটা অ্যাক্টিভ না। কিন্তু G1 ফেজে হচ্ছে আমাদের এই যে এমব্রায়োনিক, জার্ম সেল, এপিথেলিয়াল সেল, ফলিকুলার সেল, জিআই সেল, এই সেলগুলা কিন্তু র্যাপিডলি গ্রোথ হচ্ছে। এবং এই এখন আমি যখন একটা পেশেন্টের যার ক্যান্সার আছে তার ক্ষেত্রে topoisomerase 2টাকে ইনহিবিট করব কেমোথেরাপি কিংবা এই যে অ্যান্টিনিউপ্লাস্টিক এজেন্টের মাধ্যমে, তখন কি হবে, ওই যে র্যাপিডলি গ্রোয়িং সেলগুলোও কিন্তু আর মাল্টিপ্লাই করতে পারবে না। সো যার কারণে যারা হচ্ছে এই ড্রাগসগুলো নিবে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট থাকবে, যেমন হচ্ছে গিয়ে হেয়ার লস থাকবে, তারপর হচ্ছে গিয়ে নিউক্লিয়েটেড রেড সেলের যদি রেপ্লিকেশনটা প্রিভেন্টেড হয় সেক্ষেত্রে পেশেন্টের গাম ব্লিডিং হতে পারে, বিভিন্ন ধরনের সেল লাইনগুলো ডিক্রিজ করবে, তারপর হচ্ছে জিআই সিমটমস নিয়ে পেশেন্ট অ্যাপিয়ার করবে। সো এইটা হচ্ছে গিয়ে আমাদেরকে খুব ইম্পর্টেন্টলি এটা মনে রাখতে হবে যে topoisomerase 2 ইনহিবিটরের কারণে এই সাইড ইফেক্টগুলো হচ্ছে। ওকে, সো নেক্সট হচ্ছে এখন প্রোক্যারিওটসের ক্ষেত্রে। প্রোক্যারিওটসের ক্ষেত্রে fluoroquinolones কিভাবে কাজ করে? Fluoroquinolones inhibit the topoisomerase 2, which is the another name is DNA gyrase enzyme, and also topoisomerase 4. So eukaryotes এর ক্ষেত্রে topoisomerase হচ্ছে দুইটা 1 and 2, and prokaryotes এর ক্ষেত্রে topoisomerase হচ্ছে 2 and 4. এবং এটাও সেম ব্যাকটেরিয়া গ্রোথের ক্ষেত্রে আমাদের topoisomerase দরকার, যেটা হচ্ছে রেপ্লিকেশনটাকে ইনক্রিজ করে। সো আমি যদি এই ড্রাগসগুলো ইউজ করি সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল রেপ্লিকেশনটা প্রিভেন্ট হবে। এইভাবে আমরা হচ্ছে গিয়ে আমাদের বডি থেকে ব্যাকটেরিয়াটাকে ইরাডিকেট করতে পারবো। সো এই গেল হচ্ছে আনটিল নাও অ্যাবাউট ডিএনএ topoisomerases। সো এখানে ছবিতে ডিএনএ topoisomerase কোথায়, এই যে এটা ই হচ্ছে ডিএনএ topoisomerase which prevent the supercoil. Okay, so next come to the primase. What is the function of primase? So primase makes RNA primer for DNA polymerase 3 to initiation of the replication. So DNA polymerase 3 টা হচ্ছে গিয়ে prokaryotes এর enzyme. It's not in the eukaryotes. So prokaryotes এর DNA এর ক্ষেত্রে, সো প্রোক্যারিওটস এর ক্ষেত্রে আমি যখন ডিএনএ রেপ্লিকেশন করব, সো রেপ্লিকেশন ইনিশিয়েট করার কারণে আমরা জানি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কিন্তু আমার অবশ্যই একটা আরএনএ প্রাইমার লাগে। তারপর হচ্ছে ওই আরএনএ প্রাইমার থেকেই কিন্তু ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইড অ্যাডিং শুরু করে, নিউক্লিওটাইড
ডিএনএ সিনথেসিসটা শুরু করে, যেটা আরএনএ তৈরির ক্ষেত্রে লাগে না। আরএনএ তৈরির ক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রাইমার লাগে না, কিন্তু ডিএনএ সিনথেসিসের সময় আমাদের আরএনএ প্রাইমার লাগবে, এটা মনে রাখতে হবে। ওকে, সো তাহলে এই যে আরএনএ প্রাইমারটা, সো তাহলে প্রোক্যারিওটসের ক্ষেত্রে আরএনএ প্রাইমারটাকে কে সিনথেসাইজ করতেছে? ডিএনএ পলিমারেজ 3 এনজাইম, and then makes RNA primer for DNA polymerase 3 to initiate the replication. ওকে, সো এই আরএনএ প্রাইমারটাকে তৈরি করলো হচ্ছে প্রাইমেস। ওকে, এবং এই আরএনএ প্রাইমার থেকে ডিএনএ পলিমারেজ 3 তার রেপ্লিকেশনটা স্টার্ট করবে। নেক্সট হচ্ছে, ওকে আমরা ছবিতে তাহলে দেখি প্রাইমেস কোথায়, এই যে এফ। তো এটা হচ্ছে প্রাইমেস, যেটা প্রাইমারটাকে, আরএনএ প্রাইমারটাকে তৈরি করছে। ওকে, নেক্সট হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। সো এই যে ডিএনএ পলিমারেজ 3 হুইচ ইজ অনলি প্রেজেন্ট ইন দ্য প্রোক্যারিওটস, এখানে প্রোক্যারিওটস অনলি। তো এটা কি করে? এটা হচ্ছে elongates the leading strand by adding the deoxynucleotide to the 3' end and elongates the lagging strand until it reaches the primer of the preceding fragment. সো তাহলে এখানে আমরা যদি দেখি এই লিডিং স্ট্র্যান্ডে এই নিউক্লিওটাইডগুলো যে অ্যাড করতেছে, এটা কি অ্যাড করতেছে? এই ডিএনএ পলিমারেজ 3, এবং অ্যাট দ্য সেম টাইম ল্যাগিং স্ট্র্যান্ডেও হচ্ছে গিয়ে আনটিল দ্য নেক্সট প্রাইমার নিউক্লিওটাইড কে সিনথেসিস করতেছে? সেম ডিএনএ পলিমারেজ 3। সো তাহলে এটা গেল হচ্ছে ফাংশন অফ ডিএনএ পলিমারেজ 3, এবং এটা যাচ্ছে কোন ডিরেকশনে? টুয়ার্ডস দ্য 3' টু 3' ডিরেকশনে। এখন ডিএনএ পলিমারেজ 3 has 5' to 3' synthesis and proofread with 3' to 5' exonuclease activity. সো এখন একটা ডিএনএ যখন আমি ডটার স্ট্র্যান্ড যখন তৈরি করলাম, সিনথেসিস করার পরে কিন্তু আবার এখানে অনেক মিসম্যাচ হতে পারে বেস টু বেস, যেমন হচ্ছে সাইটোসিনের, ইউজুয়ালি আমরা জানি হচ্ছে সাইটোসিনের সাথে গুয়ানিনের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হয়, কিন্তু সাইটোসিনের জায়গায় যদি গুয়ানিন না আসে, ইউরাসিল চলে আসে কিংবা অন্য কিছু চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এটা মিসম্যাচ হয়ে গেল। সো এই মিসম্যাচটাকে আমি কিভাবে রিকগনাইজ করবো? যে রিকগনাইজ করার জন্য আমার হচ্ছে 3' টু সিনথেসিস করার পরে আবার হচ্ছে 3' টু 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে আবার এটাকে আমার চেক করতে হবে। সো এই যে চেক করলাম, এটাকে বলতেছে প্রুফরিড। সো তাহলে ডিএনএ পলিমারেজ 3 এর দুইটা কাজ, একটা হচ্ছে গিয়ে 5' টু 3' ডিরেকশনে এটা ডিএনএটাকে সিনথেসিস করবে, অ্যাট দ্য সেম টাইম আবার 3' টু 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে সেম ডিএনএটাকে আবার প্রুফরিড করবে। তারপর হচ্ছে ড্রাগস ব্লকিং দ্য ডিএনএ রেপ্লিকেশন অফটেন হ্যাভ এ মডিফাইড 3' হাইড্রোক্সিল এন্ড thereby preventing the addition of the next nucleotide which causes chain termination. So কিছু ড্রাগস আছে, যেমন হচ্ছে ফর এক্সাম্পল অ্যান্টি ক্যান্সার ড্রাগ কিংবা হোয়াট এভার, ওই ড্রাগসগুলো কীভাবে কাজ করে? ওই ড্রাগসগুলো হচ্ছে গিয়ে মেইনলি ডিএনএ রেপ্লিকেশনটাকে প্রিভেন্ট করবে বাই ইনহিবিটিং দ্য অ্যাডিশন অফ দ্য নিউক্লিওটাইড অ্যাট দ্য 3' হাইড্রোক্সিল এন্ড। তো এই যে 3' হাইড্রোক্সিল এন্ডে কিন্তু আমরা নিউক্লিওটাইড অ্যাড করতেছি, কারণ যেহেতু এটা 5' থেকে শুরু হচ্ছে এবং অ্যাডটা করা হচ্ছে 3' হাইড্রোক্সিল এন্ডে। সো ওই ড্রাগসগুলো হচ্ছে গিয়ে মডিফাইড 3' হাইড্রোক্সিল এন্ড থাকে। সো যার কারণে তারা হচ্ছে এইভাবে নিউক্লিওটাইড নেক্সট 3' হাইড্রোক্সিল এন্ডে ডিএনএর নিউক্লিওটাইড অ্যাডিং থেকে তারা প্রিভেন্ট করবে এবং এইভাবে হচ্ছে চেইনটাকে টার্মিনেট করে দিবে। সো এখানে কিছু নোটস আছে, যেমন সো আমরা জানলাম হচ্ছে এতক্ষণ পর্যন্ত যতগুলো পলিমারেজ পড়ছি 1, 3 সবগুলো কিন্তু প্রোক্যারিওটসের ক্ষেত্রে, কিন্তু ইউক্যারিওটসের ক্ষেত্রে কিন্তু পলিমারেজ এনজাইমগুলো ডিফারেন্ট। যেমন হচ্ছে ডিএনএ পলিমারেজ ইন ইউক্যারিওটস হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা অ্যান্ড অ্যাপসিলন। ওকে, তো এখন এদের কাজ কি? সো প্রথমে হচ্ছে আলফা কিভাবে কাজ করে? এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ আলফা সিনথেসাইজেস দ্য আরএনএ প্রাইমার হুইচ ইনিশিয়েটস দ্য ডিএনএ সিনথেসিস। সো তাহলে এর ক্ষেত্রে আমরা হচ্ছে ডিএনএ প্রোক্যারিওটসের ক্ষেত্রে আমরা পড়ছি হচ্ছে প্রাইমেস মেক্স দ্য আরএনএ প্রাইমার ফর ডিএনএ পলিমারেজ 3 টু ইনিশিয়েট দ্য রেপ্লিকেশন। কিন্তু ইউক্যারিওটসের ক্ষেত্রে আরএনএ প্রাইমারটাকে সিনথেসিস করতেছে ডিএনএ পলিমারেজ আলফা। So DNA polymerase alpha synthesizes the RNA primer, initiates the DNA synthesis. Then what is the function of DNA polymerase beta? So beta repairs the DNA. So এটা হচ্ছে যখন আমাদের সাপোজ কোনো একটা ডিএনএ তৈরি হওয়ার পর ওখানে বেস মিসম্যাচ হলো, সো ওই বেস মিসম্যাচটাকে রিপেয়ার করবে কে? ডিএনএ পলিমারেজ বিটা। এরপর হচ্ছে গামা। সো গামা কিভাবে কাজ করে? ডিএনএ পলিমারেজ গামা হচ্ছে replicates the mitochondrial DNA and also proofreads the DNA. So
সো এটা হচ্ছে একটা কাজ করবে, এটা শুধুমাত্র ইউনিক যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা আছে ওইটাকে রেপ্লিকেট করবে গামা। সো আমরা মনে রাখতে পারি গামাতে এম আছে, সো এটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএটাকে রেপ্লিকেট করবে। অ্যাট দ্য সেম টাইম এটা প্রুফরিড করবে ডিএনএকে, যেটা হচ্ছে প্রোক্যারিওটসের ক্ষেত্রে আমরা দেখছি আর ডিএনএ পলিমারেজ 3টা প্রুফরিড করছে বাই 3' to 5' exonuclease activity. Eukaryotes এর ক্ষেত্রে হচ্ছে ডিএনএ পলিমারেজ গামা will proofread the DNA by 3' to 5' exonuclease activity. Then delta, DNA polymerase delta, it elongates the Okazaki fragments and also it proofreads the DNA same as DNA polymerase gamma. The next, finally, we have the epsilon, which elongates the leading strand and proofreads the DNA. So তাহলে proofreading এ তিনটা ইউক্যারিওটস এর প্রুফরিডিং আমরা তিনটা পেলাম পলিমারেজ, একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ গামা, ডেল্টা এন্ড এপসাইলন। ওকে, তারপর নেক্সট হচ্ছে এখানে আর কিছু নোটস আছে, যেমন হচ্ছে so incorrect base pairs are removed via hydrolysis of the phosphodiester bond and correct the complementary bases are added. All prokaryotic DNA polymerases like 1, 2, and 3 remove mismatched nucleotide via their 3' to 5' exonuclease activity. Only DNA polymerase 1 has the 5' to 3' exonuclease activity, which is used to remove the RNA primer synthesized by the RNA. Okay, so এটা হচ্ছে telling about DNA polymerase 1. So DNA polymerase 3 আমরা জানি হচ্ছে 5' to 3' ডিরেকশন এটা সিনথেসাইজ করলো এবং প্রুফরিডটা করলো 3' to 5' exonuclease activity মাধ্যমে। সো সেম কাজটা কিন্তু DNA polymerase 1ও করে। সো DNA polymerase 1ও হচ্ছে কি 5' to 3' ডিরেকশনে সিনথেসাইজ করতে পারবে, প্লাস হচ্ছে 3' to 5' ডিরেকশন এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে প্রুফরিড করতে পারে। কিন্তু DNA polymerase 1 এর কিন্তু আরেকটা স্পেসিফিক ফাংশন আছে, যেটা হচ্ছে RNA প্রাইমারটাকে রিমুভ করা। সো সাপোজ আমি এই যে কন্টিনিউয়াস লিডিং স্ট্র্যান্ডে আমি নিউক্লিওটাইড সিনথেসিস করলাম, সিনথেসিস যখন আমার শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার আরএনএ প্রাইমারটাকে রিমুভ করব। সো এই যে রিমুভটা করব এটা কি করবে? ডিএনএ পলিমারেজ 1। এবং এই ডিএনএ পলিমারেজ 1 কিভাবে কাজ করে? সে কিন্তু কাজ করতেছে বাই 5' to 3' exonuclease activity. This is very important. সো সবগুলো প্রুফরিডিং এ আমরা দেখতে পাচ্ছিলাম 3' to 5' exonuclease activityর মাধ্যমে হয়েছে, বাট শুধুমাত্র ডিএনএ পলিমারেজ 1 has the 5' to 3' exonuclease activity, and that's how it removes the RNA primer from the leading strand as well as from the lagging strand. Okay, so এই পর্যন্ত তো মোটামুটি ঠিক আছে। এখন নেক্সট হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 এ আমরা আসলাম এখন। So DNA polymerase 1 এটাও প্রোক্যারিওটসে থাকে শুধুমাত্র, and it degrades the RNA primer, যেটা আমরা বলছি যে RNA প্রাইমারটাকে ডিগ্রেডস করবে, and also it replaces then RNA প্রাইমারটাকে ডিগ্রেড করার পর এটাকে রিপ্লেস করবে কার মাধ্যমে? ডিএনএ এর মাধ্যমে। কারণ এই যে আমি যেটা ডিগ্রেড করলাম এখানে আবার নতুন নিউক্লিওটাইড অ্যাড করতে হবে। এই যে নতুন নিউক্লিওটাইডটা অ্যাড করলো সেটা কি করলো? ডিএনএ পলিমারেজ 1। তার মানে ডিএনএ পলিমারেজ 1 একই সাথে সিনথেসাইজও করতে পারে নিউক্লিওটাইড, আবার RNA প্রাইমারটাকেও রিমুভ করতে পারে 5' to 3' exonucleaseর মাধ্যমে, আবার 3' to 5' exonucleaseর মাধ্যমে সে প্রুফ রিডও করতে পারে। সো তাহলে এই জন্য এখানে লিখছে সেম ফাংশন অ্যাজ ডিএনএ পলিমারেজ 3 and also excise the RNA primer with 5' to 3' exonuclease activity. সো এখানে আমার নোটসটা হচ্ছে চেক করি। ওকে, তাহলে the group of cellular enzymes that remove the RNA primers in eukaryotes. Okay, so আমরা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটস এর ক্ষেত্রে জানলাম RNA প্রাইমারটাকে কে রিমুভ করে? ডিএনএ পলিমারেজ 1। কিন্তু ইউক্যারিওটস এর RNA প্রাইমারটাকে কে রিমুভ করবে? সো এই এনজাইমগুলো হচ্ছে the group of cellular enzymes that remove the RNA primer in eukaryotes include the protein which is FEN1, that is flap endonuclease 1, and also RNase H. So the enzyme flap endonuclease 1 and RNase H remove the RNA primer at the start of each leading strand and at the start of each Okazaki fragment, leaving the gaps of the unreplicated templates DNA. ওকে, সো এখানে তাহলে এটাই বলতেছে যে আরএনএ প্রাইমারটাকে রিমুভ করলো, রিমুভ করার পর কন্টিনিউয়াসে তো
সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হয় হচ্ছে ওকাজাকি ফ্র্যাগমেন্টে। কারণ ওকাজাকি ফ্র্যাগমেন্টে হচ্ছে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের মাঝখানে একটা গ্যাপ থাকবে। আরএনএ প্রাইমারটাকে রিমুভ করার পরে ওখানে একটা গ্যাপ থাকবে ইন বিটুইন এভরি ওকাজাকি ফ্র্যাগমেন্ট ইন দ্য ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে, তারপর হচ্ছে নেক্সট, আচ্ছা এখানে ডিএনএ পলিমারেজ 1টা যদি আমরা ছবিতে, এই যে এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। সো এই ডিএনএ পলিমারেজ 1টা কি করতেছে, এটা যে আরএনএ প্রাইমারটাকে রিমুভ করলো, রিমুভ করার পরে ওখানে নতুন নিউক্লিওটাইড সিনথেসাইজ করে দিল। সো এই পর্যন্ত গেল। এখন হচ্ছে নেক্সট ডিএনএ লাইগেজ। So what is the function of DNA ligase? So DNA ligase catalyzes the formation of phosphodiester bond within a strand of double-stranded DNA. So এখানে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের মাঝখানে কিন্তু কিছু গ্যাপ থেকে যাচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডে। সো লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে গ্যাপটা শুধুমাত্র একবারই থাকতেছে, কারণ এটা কন্টিনিউয়াস। সো যখন আমি আরএনএ প্রাইমারটাকে রিমুভ করব তখন নিউক্লিওটাইড সিনথেসিসের পরে হয়তোবা একটা গ্যাপ থাকলো। সো ওই একটা গ্যাপটাকে সিল করার জন্য আমার ডিএনএ লাইগেজ কাজ করবে শুধুমাত্র একবার ইন দ্য লিডিং স্ট্র্যান্ড। বাট দ্য ডিফারেন্স ইন লিডিং অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড ইজ, এখানে ল্যাগিং স্ট্র্যান্ডে ডিএনএ লাইগেজকে মাল্টিপল টাইম কাজ করতে হবে, কেননা এখানে মাল্টিপল ফ্র্যাগমেন্ট। সো মাল্টিপল ফ্র্যাগমেন্টকে যখন একটা আরেকটার সাথে কানেক্ট করতে হবে, রিসিল করতে হবে গ্যাপটাকে রিসিল করার জন্য, তখন কিন্তু ডিএনএ লাইগেজকে অনেকবার এখানে কাজ করতে হয়। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট ডিফারেন্স যেটা UWORLD-এ আছে। সো তাহলে এখানে, so because of the discontinuous nature of the DNA synthesis on the lagging strand, DNA ligase acts many more times on the lagging strand than on the leading strand. Okay, তারপর আমাদের ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে এনজাইম টেলোমেরেজ, ভেরি ইম্পর্টেন্ট এনজাইম, খুবই হাই এন্ড এনজাইম। সো টেলোমেরেজটা এটা ইউজুয়ালি শুধুমাত্র ইউক্যারিওটসে থাকে, এটা প্রোক্যারিওটসে থাকে না। এবং এটা কিভাবে কাজ করে, ইটস এ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। It has the reverse transcriptase activity like RNA-dependent DNA polymerase enzyme that adds the DNA to the 3' end of the chromosome to avoid loss of genetic material with every duplication. Okay, so at first এটা জানার আগে আমরা আগে পড়ি what is the telomere. So telomereটা হচ্ছে telomere is a protein complex. এটা একটা protein complex which is situated at the end of the chromosome, at the terminal end of the chromosome, that prevent the degradation of the chromosome, so at the end of the chromosome telomereটা থাকবে এবং এটা ক্রোমোজোমের ডিগ্রেডেশনটাকে প্রিভেন্ট করবে। কারণ যখন ডিএনএ রেপ্লিকেট হতে থাকবে ওখানে হচ্ছে গিয়ে ক্রোমোজোমটা হচ্ছে আস্তে আস্তে শর্ট এন্ড, যতবার রেপ্লিকেট করবে ওখানে হয়তো ক্রোমোজোম ডিগ্রেডেশন হতে পারে এবং ওই ডিগ্রেডেশনটাকে কে প্রিভেন্ট করবে, টেলোমিয়ার। বাট আফটার মাল্টিপল সেল ডিভিশন টেলোমিয়ার গেট শর্টেন্ড and finally apoptosed. So যত বেশি সেল ডিভিশন হবে তত বেশি টেলোমিয়ারটা কি হয়ে যাবে, শর্টেন্ড হয়ে যাবে এবং আলটিমেটলি শর্টেন্ড হইতে হইতে এটা অ্যাপোপ্টোস্ট হয়ে যাবে। এবং এই যে শর্টেনিং অফ দ্য টেলোমিয়ার, এটাকে আমি প্রিভেন্ট করব কার মাধ্যমে, তখনই আমার হচ্ছে এনজাইম লাগবে টেলোমেরেজ। তো টেলোমেরেজটা কিভাবে এই টেলোমিয়ারটাকে লং করবে, লেনদেন করবে, শর্টেনিংটাকে কিভাবে প্রিভেন্ট করবে, বাই দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যাক্টিভিটি হুইচ ইজ আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি. So this enzyme is very important to prevent the shortening of the telomere length. এখন আমাদের টেলোমেরেজ অ্যাক্টিভিটিটা নরমাল সেলের ক্ষেত্রে ফিজিওলজিক্যালি আমাদের হচ্ছে যেই সেলগুলো হচ্ছে আমাদের বডিতে র্যাপিডলি টার্নওভার হয় ওদের ক্ষেত্রে কিন্তু আমাদের ফিজিওলজিক্যালি টেলোমেরেজ অ্যাক্টিভিটিটা খুব বেশি দরকার। যেমন হচ্ছে আমাদের এমব্রায়োনিক সেল, তারপর হচ্ছে এপিথেলিয়াল সেল, তারপর হচ্ছে লিম্ফোসাইটস, এদের জন্য কিন্তু আমাদের ইনক্রিজ টেলোমেরেজ অ্যাক্টিভিটিটা ফিজিওলজিক্যালি হয়ে থাকে। এখন কোনো কারণে যদি টেলোমেরেজে মিউটেশন হয় সেক্ষেত্রে আমাদের বডিতে আমাদের একটা স্পেসিফিক ডিজিজ হতে পারে যেটাকে আমরা বলি হচ্ছে ডিসক্যারাটোসিস কনজেনাইটা। তো এখানে কি হতে পারে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংসের মধ্যে পেশেন্টের প্যানসাইটোপেনিয়া থাকবে, যেহেতু সেল ডিভিশনটা হচ্ছে না, প্রিভেন্ট হচ্ছে, পেশেন্টের সেল লাইনগুলো কমে যাবে। সো প্যানসাইটোপেনিয়া থাকবে, লিউকোপ্লাইকিয়া ইন দ্য টাং, তারপর হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস হবে যেহেতু আমাদের স্টেম সেলগুলো হচ্ছে গ্রো করতে পারছে না, রেপ্লিকেশন করতে পারছে না। তারপর পেশেন্টের হচ্ছে গ্রে হেয়ার থাকবে, পিগমেন্টেশন অফ দ্য স্কিন থাকবে। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিং অফ দ্য ডিসক্যারাটোসিস কনজেনাইটা। আবার আমাদের বডিতে যে পার্মানেন্ট সেলগুলো থাকে যেমন হচ্ছে মায়োকার্ডিয়াল সেল, তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নিউরনস, তারপর সো আমাদের বডিতে যে পার্মানেন্ট সেলগুলো আছে যেমন হচ্ছে মায়োকার্ডিয়াল সেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নিউরনস, কম্প্যাক্ট বোন অস্টিওসাইট, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল, এই সেলগুলোতে কিন্তু আবার টেলোমেরেজটা ইনঅ্যাক্টিভ থাকে। এখন এই গেল হচ্ছে অ্যাবাউট দ্য টেলোমেরেজ। সো এখন টেলোমেরেজের মিউটেশনের কারণে তো আমরা জানি হচ্ছে
কেরাটোসিস কনজেনাইটা হয়। কিন্তু আবার ফিজিওলজিক্যাল সেলে হচ্ছে গিয়ে ইনক্রিজ টেলোমেরেজ অ্যাক্টিভিটি থাকে, কিন্তু আবার অনেক প্যাথোলজিক্যাল কন্ডিশনেও কিন্তু টেলোমেরেজ অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে, যেমন হচ্ছে গিয়ে ক্যান্সার সেল। তো ক্যান্সার সেলে যখন হচ্ছে গিয়ে টেলোমেরেজ অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে তখন কি হবে, র্যাপিডলি সেল গ্রোথটা অনেক বেশি বেড়ে যাবে। তো বেড়ে যাওয়ার কারণে আমাদের বডিতে হচ্ছে ক্যান্সার ডেভেলপ করতে পারে, এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। আবার টেলোমেরেজ অ্যাক্টিভিটি যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, যেমন হচ্ছে এখানে আপরেগুলেটেড ইন প্রোজেনাইটর সেলস অ্যান্ড অলসো অফটেন ইন ক্যান্সার। সো ক্যান্সার প্রোজেনাইটর সেল এগুলাতে হচ্ছে, প্রোজেনাইটর সেলটাতে হচ্ছে ফিজিওলজিক্যালি আপরেগুলেটেড থাকে, যেমন হচ্ছে আমাদের এমব্রায়োনিক সেল, এপিথেলিয়াল সেল এখানে। কিন্তু আবার ক্যান্সার সেলও কিন্তু অনেক সময় আপরেগুলেটেড হয়ে যায়, এবং আপরেগুলেটেড হওয়ার কারণে তখন ক্যান্সার সেলের ডেভেলপমেন্টটা বেড়ে যায়, সেল গ্রোথটা বেড়ে যায়। আর ডাউন রেগুলেটেড কোথায় হয়, যখন আমাদের এজিং হয়, এজিং হলে সেক্ষেত্রে কিন্তু নর্মালি টেলোমেরেজ অ্যাক্টিভিটিটা ডাউন রেগুলেটেড হয়ে যায়। প্লাস হচ্ছে আরেকটা প্যাথোলজিক্যাল কন্ডিশন যেখানে যেটা হচ্ছে প্রোজেরিয়াতেও টেলোমেরেজ অ্যাক্টিভিটিটা ডাউন রেগুলেটেড হয়। সো তাহলে critical shortening in telomere length is thought to be a signal for programmed cell death. So যখনই আমরা দেখব হচ্ছে কোন একটা পেশেন্টসের লাইক ডিএনএ যখন আমরা টেস্ট করব তখন যদি দেখি যে টেলোমিয়ার লেন্থটা ক্রিটিক্যালি শর্টেন্ড হয়ে গেছে তাহলে কিন্তু বুঝতে হবে এখানে প্রোগ্রামড সেল ডেথ হচ্ছে। সো in fact syndromes of premature aging, for example Bloom syndrome. So Bloom syndromeটা আমরা এর আগেও পড়ছি পরে, যেখানে হচ্ছে হেলিকেসটা ডেফিশিয়েন্ট ছিল। সো ব্লুম সিনড্রোমের পিছনে আরেকটা কারণ হচ্ছে এখানে কিন্তু ডাউন রেগুলেশন অফ দ্য telomeres হবে। So in fact syndrome of premature aging like Bloom syndrome are associated with shortened telomere. In contrast, cancer cells upregulate their telomerase activity, preventing the cell death by maintaining their telomere length. So এইভাবে হচ্ছে ক্যান্সার সেলগুলা হচ্ছে গ্রো করে। ওকে, সো এতটুকু পর্যন্ত তো আসলাম আমরা টেলোমিয়ার পর্যন্ত। তাহলে এনিথিং এলস হিয়ার? ওকে, সো লেটস এক্সপ্লেইন দ্য পিকচার এগেইন। সো তাহলে এই ছবিতে আমরা তো দেখলাম এটা হচ্ছে একটা রেপ্লিকেশন ফর্ক, ওয়াই শেপড। সো দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য রেপ্লিকেশন ফর্ক। আর অরিজিন অফ দ্য রেপ্লিকেশন হচ্ছে এখানে, এটা হচ্ছে দ্য প্যারেন্ট স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ, ডিএনএ টেম্পলেট, যেটাকে আমরা ডিএনএ পলিমারেজ এনজাইম 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে রিড করবে। আর কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড যেটা হবে এটা হচ্ছে গিয়ে ডটার স্ট্র্যান্ড, এবং এটা সিনথেসাইজ হবে এই অ্যালং দ্য 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। এবং এই যে এটা হচ্ছে অরিজিন অফ দ্য রেপ্লিকেশন সাইট। সো আমরা জানি হচ্ছে ইউক্যারিওটসের ক্ষেত্রে মাল্টিপল অরিজিন থাকে, কিন্তু প্রোক্যারিওটসের ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল অরিজিন, কারণ প্রোক্যারিওটসের ডিএনএটা হচ্ছে সার্কুলার। তারপর হচ্ছে এটা হচ্ছে leading strand which is going towards the replication fork, and leading strand is continuous, and here the leading strand is being synthesized by the enzyme DNA polymerase, and on the other side lagging strand is going away from the replication fork, and it is separated by multiple fragments which are called Okazaki fragment. Okay, and here we can see these are the single stranded binding protein which is preventing the re-annealing of the double-stranded DNA, and helicase is unwinding the double strand, and topoisomerase which is helpful for preventing the supercoil and relax the DNA. Then here this is the primase which is responsible for synthesizing the RNA. Okay, and এটা হচ্ছে RNA primer. ওকে, দেন ডিএনএ পলিমারেজ তো হচ্ছে আরএনএ প্রাইমারটাকে প্রিভেন্ট করছে, প্রোক্যারিওটসের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 1। সো এটাকে আরএনএ প্রাইমারটাকে রিমুভ করে নতুন নিউক্লিওটাইড সিনথেসাইজ করছে। দেন এই যে নিউক্লিওটাইডটা যে সিনথেসাইজ করলো এটার দুইটা নিউক্লিওটাইড এর মধ্যে যে গ্যাপটা আছে ওটাকে রিসিলিং করবে কে, ডিএনএ লাইগেজ এনজাইম। সো almost done I think here. So this is the same thing here, origin of the replication. So we can see here এখানে কিন্তু দুইটা অরিজিন দেখাচ্ছে রেপ্লিকেশনের জন্য। So origin of the replication এটা হচ্ছে lagging strand, and this is the leading strand, this is the fork movement. On the other side এখানে কিন্তু আরেকটা অরিজিন, আরেকটা রেপ্লিকেশন হচ্ছে, এটা হচ্ছে কি movement of the fork towards this way, and this is the leading strand and this is the lagging strand. Okay, so I think that's all for today. সো আমার এই ভিডিওসগুলোর মাধ্যমে কারো যদি উপকার হয়ে থাকে, আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন।
আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কিংবা সাজেশন থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, বাই।